জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। এরপর জানিয়ে দেব বিচার বিভাগে ব্যাপক রদবদল। বিচার বিভাগে ব্যাপক রদবদল। আরও যা থাকছে, ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো। সর্বশেষ জানিয়ে দেব গাজা যোদ্ধাদের প্রধান সহ 6 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এই তালিকায় এখন রয়েছে 21টি দেশ। তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণ মার্কিন নাগরিকদের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্সে হ্যান্ডেলে প্রকাশ করা এই তালিকায় তথ্য পাওয়া যায়। এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল ও আফ্রিকান রিপাবলিকান, হাইতি ও ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবে না। সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয়, এই সময় স্বল্প এবং আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে। তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশগুলোতে বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস, ট্রেন স্টেশন, বাজার এবং শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল, ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। তাই মার্কিন নাগরিকরা যেন সতর্ক থাকে। বিচার বিভাগে ব্যাপক রদবদল। বিচার বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। একদিনেই অধ্যস্থন আদালতের প্রায় 252 বিচারককে বদলি করা হয়েছে। তাদের মধ্যে আইন সচিব মোহাম্মদ গোলাম সারোয়ারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া যুগ্ম সচিব প্রশাসন 1 মোহাম্মদ গোলাম রাব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম আদালতে এসেছে নতুন মুখ। নেত্রকোনার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে অতিরিক্ত জেলা দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে ঢাকার সিএমএম করা হয়েছে। এছাড়া সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরে আলম ও ভুঞ্জাকে ঢাকার সিজিএম করা হয়েছে। বদলি করাদের মধ্যে 23 জনকে যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। জানা গেছে, ক্ষমতার পট পরিবর্তনের পর এটাই বিচার বিভাগে সবচেয়ে বড় রদবদল। আজ রোববার আইন মন্ত্রণালয় থেকে এইসব রদবদলের অন্তত 1 ডজনের বেশি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে 53 জন জেলা দায়রা জজকে রদবদল করা হয়েছে। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুহুল আমিনকে বদলি করে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমপর্যায়ের 53 জনকে কর্মকর্তা থেকে বদলি করা হয়েছে। এছাড়া 23 জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। এছাড়া বদলি করা হয়েছে 7 জন যুগ্ম জেলা ও দায়রা জজকে। 114 জন সিনিয়র সহকারী জজ আদালত জজকে রদবদল করা হয়েছে। বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা দায়রা জজ, মহানগর দায়রা জজ দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী 12 সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। বদলি করা যুগ্ম জেলা ও জজদের জেলা দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তাদের কাছে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া সিনিয়র সহকারী জজদের জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী 12 সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখ বর্তমান পদের দায়িত্বভার
অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলাচল পরিস্থিতিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর এই নিয়ে বাংলাদেশের এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলছেন মন্ত্রী রাজনাথ সিং, এই শিরোনামে একটি প্রতিবেদনে প্রকাশ করেছেন বিবিসি বাংলা। ভারতের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গেল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণীতে ৩ বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনাথ সিং তার বক্তব্য গণঅভ্যুত্থান ও পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েল প্রসঙ্গ টেনেছেন। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন। এই নিয়ে আপত্তি বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এই বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকরা মনিরুজ্জামান বলেন, ওই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ 3 বাহিনীর প্রধান, সিনিয়র কমান্ডার, প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। এতে গুরুত্বপূর্ণ স্থান থেকে এই ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সম্পর্ক বেড়েছে বহুগুণ। তবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা বাড়ছে সাম্প্রতিক বছরগুলোই। বিশেষত গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি আরও প্রবল হতে শুরু করেছে বলে দাবি করছে বিবিসি বাংলা। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের অনেকে মনে করেন গত 3 মেয়াদে বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি ও সদস্যদের বলছেন, সীমান্ত ও পিঠ দেখাবেন না, নিজেদের উপর আপিত দায়িত্ব পালন করতে হবে। মূল ও দায়িত্ব সীমান্ত সুরক্ষা করা। গাজা যোদ্ধাদের প্রধান সহ 6 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন। ইসরায়েলে গত 7 অক্টোবর নজিরবিহীন হামলা চালানোর ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ গোষ্ঠীটির 6 শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার 4 সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 7 অক্টোবর হামলা এটির পরিকল্পনা, সমর্থন, নির্দেশের অভিযোগের হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ 6 জন শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। অভিযুক্ত নেতাদের মধ্যে 3 জনে ইতিমধ্যে মারা গেছেন। তারা হলেন হামাসের পলিটব্যুরোর সাবেক প্রধান ইসমাইল হানিয়া, সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ ও ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা। অন্যদিকে জীবিতদের মধ্যে অভিযুক্ত হলেন হামাসের দোয়া শাখার প্রধান খালেদ মেশাল এবং লেবানন শাখার প্রধান আলী বাকারা। এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গত ফেব্রুয়ারিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আইনজীবীরা আপিল করেছিলেন। 6 মাস পর সে আবেদনের সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ইরান হিজবুল্লাহ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তা পুষ্ট অভিযুক্ত ব্যক্তিরা ইসরায়েল পরিকল্পনাভাবে হামলা চালিয়েছিল। ইসরায়েলকে ধ্বংস করা তাদের হামলার লক্ষ্য ছিল। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েল নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এই যুদ্ধ শুরু হয়, ক্রমেই তীব্র থেকে তীব্রতার রূপ নেয়। এরপর থেকে গাজার উপর বিমান স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার 20 লাখ বাসিন্দা
তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটি হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার 85% বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ঔষধের তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এছাড়া ভূখণ্ডের 60% অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশ।